দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশকে সবাই ছোট করে দেখতেছে যে ভারতের সাথে পারবে না, ভারত একদম বাংলাদেশকে শেষ করে দিবে, কাইট করে দিবে। দিতেই পারে। ভারত চ্যাম্পিয়ন্স টিম, চ্যাম্পিয়ন হয়ে আসছে। লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের রানার্স আপ ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ছিল, সেটা স্বীকার করে নিতে কোনো সমস্যা নাই। বাট ক্রিকেট কিন্তু এ গেম অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার খেলা। সেইখানে আপনাকে যে কোনো সময় যে কোনো দল চমক দিতেই পারে। আর আমি বলবো দুবাইতে যেহেতু খেলা, সেইখানটাতে বাংলাদেশের জন্য খুব ভালো সুযোগ আছে ভারতকে পরাস্ত করার, ভারতকে বধ করার খুব ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। বিকজ এই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন না, কলকাতার দাদারা আছেন বা কলকাতার আমার যারা স্পেকটেটরস আছেন, অনেকেই অনেক বাজে মন্তব্য করেন, অনেক বাজে ভাষায় গালিগালাজ করেন। কিন্তু ভাই আপনাদের আসলে এই বাজে মন্তব্য গালিগালাজে আমার আসলে কিছু আসে যায় না। অনেকে ভালো কথাও বলেন, তাদেরকে অনেক বেশি কৃতজ্ঞ তাদের প্রতি, কারণ সবাই তো আর একরকম হইলে দুনিয়াটাই টিকে থাকতো না। তো যাই হোক, আপনারা মন্তব্য করতে থাকেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে যেটা মনে হয় সেটা আমি বলবো, ভারত বাংলাদেশের কম্প্যারিজন হয় না। ভারত অনেক স্ট্রং, শক্তিশালী, সেটা আমরা জানি। বাট ওই যে একটা কথা বারবার বলতে হয়, অনিশ্চয়তার খেলা যেহেতু, সেইখানটাতে সাবধান থাকাটাই বেটার। বাংলাদেশের পেসিং অ্যাটাকটা যদি আপনারা দেখেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান। এখন বাংলাদেশ কোন তিনজন পেসারকে নিয়ে খেলবে সেটা হচ্ছে বিষয়। আমার কাছে মনে হয় যেন দুবাইয়ের কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে রাখা উচিত। একটু র পেসের জন্য সেইখানটাতে নাহিদ রানাকে রাখা উচিত, আর তাসকিন আহমেদ। এই তিনজনকে নিয়ে যদি বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টটা সাজায়, তাহলে হয়তো আমার কাছে মনে হয় বেশ ভালো একটা সাইড হবে। তাহলে বাকি থাকে আরও 8টা স্লট। আমার আরও 2জন বোলার শর্ট আছে, 2জন বোলারকে খেলাতে হবে, আরেকজন স্পেশালিস্ট স্পিনার নিতে হবে দলে। সেই ক্ষেত্রে একজন লেগ স্পিনার, রিশাদ হোসেন অবভিয়াসলি আমার চয়েস, আর মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার কোটায় খেলবেন। তাহলে এই হচ্ছে 5 জন। মেহেদী হাসান মিরাজ কিন্তু অলরাউন্ডার কোটায় খেলতেছেন বলে। আর 6 জন যে ব্যাটসম্যান, সেই 6 জন ব্যাটসম্যান নিতে গেলে একটা জায়গায় একটু সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে, আমি প্রথম থেকে বলতেছি, প্রথম ওপেনিং স্লটে আপনি সৌম্য সরকারকে রাখতেই হবে। তার সাথে তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান তামিমের ফর্ম কেমন বিবেচনায় রাখবে কি না সেটা আমি জানি না। হয়তোবা তানজিদ হাসান তামিমেরই অগ্রাধিকার থাকবে। গেল 2জন। ওয়ান ডাউনে থাকবেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, চতুর্থতে থাকবেন হচ্ছে তাওহিদ হৃদয় মোস্ট প্রবাবলি, পঞ্চম স্থানটা মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম, 6 নম্বরটা মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরটা যদি মেহেদী হাসান মিরাজ চলে আসে, তাহলে সেইখানটাতে কিন্তু আসলে জাকের আলী অনেকের জায়গাটা হয় না। আর আমার কাছে যেটা মনে হয়, যদি মুশফিকুর রহিম যদি খেলেন, তাহলে আসলে জাকির আলী অনেকের খেলাটা জায়গাটা মুশকিল হয়ে যাবে, কারণ সেইখানটাতে মুশফিকুর রহিম কিপিং করবেন। যদি মুশফিকুর রহিম দলের বাইরে থাকতেন, তাহলে জাকির আলী অনেক হয়তো বা অন্তর্ভুক্ত থাকতেন। তো দেখেন দর্শক, আসলে দুবাইয়ের ওই ক্রিকেটের পিচটা কিন্তু আগেও একটা রিপোর্ট করেছি, কথাবার্তা বলেছি যে দুবাইয়ের ওই পিচটা কিন্তু অত বেশি হাই স্কোরিং পিচ না। আপনি যদি সেইখানটাতে আগে ব্যাটিং করেন, যদি সাপোজ বাংলাদেশ আগে ব্যাটিং করে, বাংলাদেশ যদি 275, 80 এরকম একটা স্কোর করতে পারে, আমার কাছে মনে হয় সেখানে বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, তাহলে বাংলাদেশের যদি 250 বা 250 তো না, 270-র মতো একটা স্কোর অবশ্যই করতে হবে ইন্ডিয়াকে হারাইতে হইলে। আর ইন্ডিয়াকে যদি আগে ব্যাটিং করতে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়াকে 250 নিচে আটকায় দিতে হবে। বিকজ আমরা জানি দুবাইয়ের পিচে স্পিন অনেক বেশি কার্যকর হবে। স্পিনটাতেই ভারত আসলে অ্যাটাক করার চেষ্টা করবে। দেখেন ভারতের টিমে পেসিং অপশনটা বুমরা কিন্তু নাই। বুমরা না থাকাটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। কারণ দেখেন, আমরা বুমরাকে ভয় পাচ্ছি ব্যাপারটা এরকম না, বাট আপনি যখন কোনো রনে যাবেন, কোনো যুদ্ধে যাবেন, সেইখানটাতে যদি প্রতিপক্ষ দলের একটা বিশাল হাতিয়ার অনুপস্থিত থাকে, সেটা কিন্তু আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। তো জাসপ্রীত বুমরা ভারতের জন্য একটা বিশাল একটা অস্ত্র, একটা অ্যাটম বোমা। সেইখানে বাংলাদেশের একটা সুযোগ,
থাকাটা স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, সেইখানে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তীর মতো বোলাররা আছেন, তারা কিন্তু নিজেদের দিনে একাই ধসিয়ে দিতে পারে যে কোনো দলের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ দল যদি একটু প্ল্যানিং করে খেলে, যেমন ধরেন স্পিনাররা 30 ওভার করবেন, 180 বল করবেন, ওই 180 বলের মধ্যে আমি 180 রান না করতে পারি, আমি যদি 180 বলের মধ্যে 120টা রান করতে পারি, 120টা রান যদি করা যায়, আর ওইখানে পেসাররা বল করবে হচ্ছে আপনার 20 ওভার, ওই 120 বলের মধ্যে যদি 140টা রান করা যায়, তাহলেও তো 260-65 রান হয়ে যায়। এক্সট্রা মিলায় 280 রান তো এমনিতেই চলে আসে। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ মাথা গরম না করে প্ল্যান ওয়াইজ খেলে, পার্টিকুলার বোলারদেরকে উইকেট না দেন বা তাদেরকে টার্গেট না করেন, তাদেরকে জাস্ট খেলার মতো খেলে সিঙ্গেল বের করে যদি তাদের কাছ থেকে বাঁচতে পারে, তাহলে হয়তো বা মনে হয় যেন ম্যাচটা জমে যাইতে পারে। আর অবভিয়াসলি একটা আশা থাকবে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান প্লেয়ার যারা আছেন তাদের কাছ থেকে একটা ভালো স্কোর যদি কেউ করে দিতে পারে, একটা 60-70 বা যদি কেউ একটা 100 মেরে দিতে পারে, আশা করতেছি না যদিও, বাট যদি মেরে দিতে পারে তাহলে তো সোনায় সোহাগা। কারণ আমরা জানি অপোজিশন টিমে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, এরা আসেন কী জন্য? এরা আসেন ব্যান্ড বাজা বারাতের জন্য। এরা আসলে রান করতে পছন্দ করেন, এরা কি করতে পারেন আমরা সবাই জানি। তো ভারত তো চ্যাম্পিয়ন দলই ভাই, বাট কালকের ম্যাচটায় যদি কোনোভাবে বাংলাদেশ ভারতকে বিগড়ে দেয়, চমকে দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কি কালকে ভারতকে বিট করতে পারবে? বাংলাদেশ কি ভারতকে কালকে হারায় দিতে পারবে? যদি হারায় দিতে পারে, যদি আপনার মনে যেটা মনে হচ্ছে, সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।